আবারও বেশ কিছুদিন পর খবরের শিরোনামে চলে এলো শাহজাহান। কেন জানেন? কারণ স্বমহিমাতেই রয়েছেন শাহজাহান। জেলে বসেই হুমকি সন্দেশখালীর শাহজাহানের। সরবেরিয়ার জমি দখল করে মার্কেট শাহজাহানের। মন্ডল পরিবারের জমিতে মার্কেট তৈরির অভিযোগ উঠছে এবার সন্দেশখালীর সেই বেতাজ বাদশা শেখ শাহজাহানের বিরুদ্ধে। জেলে বসেই সমস্ত তিনি কাজকর্ম করছেন। আমরা আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অনুপম থেকে আরো বিস্তারিত জানবো। অনুপম, জেলে বসেই তিনি এই সমস্ত কাজকর্ম করছেন, ঠিক কি কি অভিযোগ উঠছে আর কিভাবে তিনি জেলে বসে এগুলো করতে পারছেন? দেখো অনিন্দিতা, এটাই সব থেকে বড় প্রশ্ন। তার কারণ এই যে সন্দেশখালীর যে সরবেরিয়ার যে মন্ডল পরিবার, এই মন্ডল পরিবারের জায়গা দখল করে শেখ শাহজাহান মার্কেট তৈরি করেছে। এই খবর কিন্তু আমরা 2024 সালের 7ই মার্চ আমরা দেখিয়েছিলাম যে এই জমি দখল করে শেখ শাহজাহান মার্কেট হয়েছে। এবং তারপরে কিন্তু এই মন্ডল পরিবার তারা সিবিআই দপ্তরে, বিএলআরও দপ্তরে, ইডি দপ্তরে কিন্তু তারা অভিযোগ করেছিল এবং তার তদন্ত শুরু হয়। সিবিআই দপ্তরের থেকে বারংবার এই শেখ শাহজাহান মার্কেটে আসে, মন্ডল পরিবারের কাছে আসে, তারা জিজ্ঞাসাবাদ করে, বিভিন্ন কাগজপত্র নথিপত্র তারা খতিয়ে দেখে। এবং এরপরে গত কয়েকদিন আগে এই মন্ডল পরিবারের কাছে মফিজুল মোল্লা, যে শেখ শাহজাহানের খুব ঘনিষ্ঠ বলেই কিন্তু পরিচিত এবং শেখ শাহজাহানের মাছের ভেড়িতে, মাছের আড়তে কাজ করে, সেই মফিজুল মোল্লা এই মন্ডল পরিবারের রবীন মন্ডলের কাছে আসে এবং একটি ফোন ধরিয়ে দিয়ে বলে যে তোমার সঙ্গে ভাই কথা বলবে। ভাই হচ্ছে শেখ শাহজাহান। এই রবীন মন্ডল ফোন ধরে যখন বলে যে আপনি কে বলছেন, উল্টো দিক থেকে কথা আসে যে আমি শেখ শাহজাহান বলছি। এবং তারপরেই শেখ শাহজাহানের অনুপম, তোমাদের সঙ্গে থাকো, শুনবো কি অভিযোগটা আগে শুনবো। আমি মার্কেটে বসে আছি, হঠাৎ মালঞ্চের থেকে মফিজুল মোল্লা এলো, তাহলে এই ফোনটা ধর। আমি কে ফোন করেছে? বলে শেখ শাহজাহান। বলছে বলে তোদের ব্যবস্থা করে দেবো, তোরা মার্কেট নিয়ে খুব উৎপাত করছিস, বাড়ি ঘরদের ভাঙচুর করে দেবো, বম মেরে দেবো, তোদের বাড়ি ছাড়া করবো। ইমিডিয়েটলি হঠাৎ আমরা খুব আতঙ্কের মধ্যে আছি। এমতো অবস্থায় আমরা ইডি দপ্তরে যাই, সেখানে গিয়ে আমরা এই দপ্তরে সবকিছু জানাই, যে কোনো আইনে একটা ব্যবস্থা করা হোক। আমরা কিভাবে কি করব, আমরা থাকতে পারছি না। এই অভিযোগে উঠে আসে মফিজুল মোল্লার নাম। সে হচ্ছে এই শাহজাহানের শাগরেদ। যদিও সে মফিজুল মোল্লা, তার সাথে আমরা কথা বলেছিলাম, সে কিন্তু এই সমস্ত বিষয়টাই অস্বীকার করে। একদম ভুল কথা। আর আমার সঙ্গে কোনো এরকম ব্যাপারে কোনো কথাই হয়নি। টোটাল আপনার ফালতু মিথ্যা অপবাদ দিয়ে কোনো লাভ সম্পূর্ণ ভিত্তি। অনুপম, যার বিরুদ্ধে অভিযোগ রয়েছে তার মধ্যে নাম রয়েছে মফিজুলেরও, সে তো এই পুরো বিষয়টা অস্বীকার করছে। হ্যাঁ দেখো অনিন্দিতা, এই যে মফিজুল মোল্লা যার বিরুদ্ধে অভিযোগটা উঠেছে, যে যার ফোন ব্যবহার করা হয়েছিল এই হুমকির জন্য, সে কিন্তু পুরো বিষয়টা অস্বীকার করেছে। তবে এখানে কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে, যেহেতু এই মন্ডল পরিবার আবার কিন্তু ইডির দপ্তরে কিন্তু এই ফোনের হুমকি নিয়ে কিন্তু আবার অভিযোগ দায়ের করেছে এবং সিবিআই দপ্তরে অভিযোগ দায়ের করেছে, থানা সন্দেশখালী থানাতেও কিন্তু, নেজার থানাতেও কিন্তু তারা মৌখিকভাবে জানিয়েছে। এবং এই নিয়ে যদি সত্যি কোন রকম তদন্ত শুরু হয়, তাহলে কিন্তু এই যে মফিজুল মোল্লা, তার যে ফোন কল রেকর্ডিং এবং সেই ফোন কল রেকর্ডিং, যে তার যে দুখানা ফোন নাম্বার ব্যবহার করে, সেই ফোন কল রেকর্ডিং যদি সিবিআই বা ইডি তারা যদি চেক করে বা তদন্ত করে সেই ফোন কল রেকর্ডিং ধরে, তাহলে কিন্তু একদম সত্যতা কিন্তু বেরিয়ে আসবে। এবং যদি সত্যতা বেরিয়ে আসে, তাহলে কিন্তু বড় প্রশ্নের মুখে কিন্তু পড়বে। তার কারণ শেখ শাহজাহান এখন জেলে, সেই জেলে বসে কি করে এই ফোন কল করলো, তাহলে কি জেলে বসে ফোন ব্যবহার করা যায়? এটা কিন্তু একটা বড় প্রশ্নের মুখে কিন্তু একেবারে সেই প্রশ্ন তো অবশ্যই উঠছে। ধন্যবাদ অনুপম। ভুয়ো নথিতে পাসপোর্টে লুকআউট, 69 বাংলাদেশি বিরুদ্ধে লুকআউট নোটিশ। ভুয়ো নথিতে পাসপোর্টে অভিযুক্ত 120 বাংলাদেশি এবং ফেরার অভিযুক্তদের ধরতে তৎপরতা। এই বিষয়ে আরো বিস্তারিত বলে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অমিত, কি খবর পাওয়া যাচ্ছে? গত বছর নভেম্বর মাসে এই ফেক নথি দিয়ে পাসপোর্ট তৈরি করার বিষয়টি সামনে আসে কলকাতা পুলিশের। তদন্ত শুরু করা হয়, 10 জনকে গ্রেপ্তার করা হয় এবং সব মিলিয়ে এখনো পর্যন্ত কলকাতা পুলিশের তরফে 130 জনের বিরুদ্ধে
চার্জশিট দেওয়া হয়েছে আলিপুর আদালতে, যার মধ্যে 120 জন বাংলাদেশি নাগরিক। এই 120 জনের মধ্যে 69 জনের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করা হয়েছে। তোমাকে জানিয়ে রাখবো, কলকাতা পুলিশের তরফে স্বরাষ্ট্র মন্ত্রককে চিঠি দেওয়া হয়েছিল এবং লুকআউট নোটিশ জারি করার জন্য আর্জি জানানো হয়েছিল, এবং তারই প্রেক্ষিতে 69 জন যারা বাংলাদেশি নাগরিক, যারা ভুয়ো নথি বানিয়ে আমাদের রাজ্য থেকে বিভিন্ন পাসপোর্ট কেন্দ্র থেকে তাদের পাসপোর্ট ইস্যু করা হয়েছিল, এবং সেই সংক্রান্ত বিষয়ে তদন্ত নেমে এই 120 জন বাংলাদেশি নাগরিকের নোটিশ পায়, যারা ভুয়ো নথি দিয়ে যারা ভারতীয় পাসপোর্ট বানিয়েছে, যাদের মধ্যে একাংশ ইতিমধ্যে বিদেশে চলে গিয়েছে, তাদের ধরে আনতে বা তাদের গ্রেপ্তার করার ক্ষেত্রে তৎপরতা দেখাচ্ছে লালবাজার, এবং ইতিমধ্যেই অভিবাসন দপ্তরকে চিঠি দিয়ে একই সঙ্গে স্বাস্থ্য মন্ত্রকে চিঠি দিয়ে লুকআউট নোটিশ জারি করা হয়েছে, এবং পুলিশ সূত্র থেকে এটা দাবি করা হচ্ছে যে যারা বাইরে চলে গিয়েছে, যারা বিদেশে চলে গিয়েছে ভারতীয় পাসপোর্ট নিয়ে, তাদের যেমন ধরে আনার প্রক্রিয়া শুরু করতে চাইছে, এবং একই সঙ্গে বেশ কয়েকজন রয়েছে যারা এখনো পর্যন্ত এই রাজ্যে বা আমাদের দেশে অন্যত্র লুকিয়ে রয়েছে, তাদেরও কিন্তু সন্ধান চালানো হচ্ছে, এমনটা কিন্তু জানা যাচ্ছে লালবাজারের তরফে। ধন্যবাদ। নিশ্চয়ই এলওসি জারি হয়েছে, কিছু লোক বাইরে চলে গেছে, তো নিশ্চয়ই অ্যাকশন হবে ওদের আগে। আর এবার আপনাদের বাঁকুড়ার একটি স্কুলের ছবি দেখাবো। কিরকম ছবি না, সেখানে প্রধান শিক্ষককে ঘেরাও করা হয়েছে। দেখুন সেই ছবি যেখানে প্রধান শিক্ষককে ঘেরাও করা হয়েছে, বাঁকুড়ার 2 নম্বর ব্লকের মগরা হাই স্কুল। আর সেই হাই স্কুলেরই এই ছবি যেখানে প্রধান শিক্ষককে ঘেরাও করা হচ্ছে। দেখুন সেখানে অনেক পড়ুয়ারা রয়েছেন, অভিভাবকরা রয়েছেন, তারা কিন্তু প্রধান শিক্ষককে ঘেরাও করেছেন। কিন্তু কোন কারণে, কি অভিযোগ করছেন তারা, তাদের বক্তব্য আগে শুনবো। এই মিটিংটা বানচাল করার জন্য স্কুল সভাপতি সেও চেষ্টা করেছিল, বুদ্ধদেব শর্মা, মগরা হাই স্কুলের সভাপতি। তিনি কি সংযুক্ত হয়েছেন? হ্যাঁ, তিনিও এর সাথে যুক্ত আছে, যেহেতু জয়েন্ট অ্যাকাউন্টার। আমরা মনে করছি টাকাটা তছরূপ হয়েছে, কারণ উনি ব্যাংকের আপডেট দেখাতে পারেননি, কোনো স্টেটমেন্ট দেখাতে পারেননি। হেড স্যার তো বেশিরভাগ দিন আমাদের টিফিনের পরে আসে। বলছে পড়াশোনা কি এবারে হয় না? প্রায় মানে হয় নাই বললেই চলে। এইটি উঠার পর থেকে আমাদের টিফিনের পরে একদিনও ক্লাস হয়নি। মিড ডে মিল খেয়ে ঘর? হ্যাঁ, আমরাও চলে যাই, স্যারগুলো চলে যায়। আমাদের রুমে তো ফ্যানই নাই, আমরা তো বিনা ফ্যান এখন ক্লাস করি। তোমরা গরমে কষ্ট হয় না? হয়তো, কিন্তু স্যারকে বলেছে, প্রায় স্যারকে বলেছে, কিন্তু কেউ ওটাকে কার্য করে না। অভিযোগ উঠছে যে স্কুলের তহবিলের টাকা তছরূপ করেছেন প্রধান শিক্ষক। তারই পাশাপাশি পড়ুয়ারা অভিযোগ করছে যে একদম যখন সময় স্কুলে আসার, সেই সঠিক সময়ে প্রধান শিক্ষক নাকি স্কুলেই আসেন না। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি প্রিয়ব্রত। প্রিয়ব্রত, যে অভিযোগগুলো উঠছে, কতদিন ধরে এগুলো চলছে? স্কুলে দেরি করে আসেন শিক্ষক, টাকা তছরূপ করা হচ্ছে, কতদিন থেকে এই অভিযোগগুলো উঠছে? দেখো, যে অভিযুক্ত শিক্ষক, প্রধান শিক্ষক, তিনি কিন্তু 2010 সাল থেকে স্কুলে আছেন, আর সেক্ষেত্রে এই অভিযোগ কিন্তু সেই দিন থেকেই 2010 সাল থেকে তিনি রয়েছেন, এবং এই যে ছাত্রছাত্রী অভিযোগ করছেন, স্কুল দেরিতে শুরু হয়, কখনো কখনো টিফিনের পরে স্কুল ছুটি হয়ে যায়, কোনো ক্লাসও হয় না, পড়াশোনাও হয় না, যে মিড ডে মিল দেওয়া হয় সেটাও কি গুণগত মানের নয়। এই জন্যই এমন অভিযোগ। এবং অন্যদিকে অভিভাবকরা অভিযোগ করছেন যে 2019 সাল থেকে যে অনুদান হিসেবে টাকা এসছে স্কুলের ভবন সংস্কার, কখনো প্রাচীর সংস্কার, কখনো নতুন বিল্ডিং হওয়ার জন্য, সব টাকাই কিন্তু আত্মসাৎ করেছেন এই অভিযুক্ত শিক্ষক, প্রধান শিক্ষক এবং পরিচালন সমিতির যে সভাপতি রয়েছে। অন্যদিকে হচ্ছে পরিচালন সমিতির সভাপতি এবং যে ব্লক যুব সভাপতি, সে একজনই, এবং সেই অভিযোগ উঠছে যে টাকা পরিচালন সভাপতি, তার নাম উঠে আসছে এখানে। তিনি কি বলছেন, তার বক্তব্য শোনাবো একবার। স্কুলের হেডমাস্টার কখনোই হয়তো পারিবারিক অশান্তি, এই কারণে কোনো দেরি হয়েছে, টেন্ডার করার জন্য চিঠি করে দিয়েছে 3 মাস আগের থেকে। আমরা কিন্তু জানতাম না কি ফান্ড এসছে না এসছে, আমাদের কমিটির মেম্বারকে কখনোই বল নাই। প্লাস আমাদের যে কমিটি আছে, কমিটিটা আমাদের রিইউনিয়নেই হয় নাই, এটা কমিটি নাই বললেই চলে, মিথ্যা খবর। আর যে করছে এটা সম্পূর্ণ বিজেপি চাল করছে, সম্পূর্ণ বিজেপি। আমাদের সঙ্গে রয়েছেন প্রিয়ব্রত। প্রিয়ব্রত, পরিচালন কমিটির সভাপতি, তিনি বলছেন তিনি জানতেনই না, এবং তিনি অভিযোগ করছেন বিজেপির বিরুদ্ধে। হ্যাঁ, দেখো, এই যে পরিচালন সমিতির সভাপতি রয়েছেন, তিনি দাবি করছেন যে বিজেপি এই ধরনের ঘটনা ঘটাচ্ছে, কিন্তু এই যে ঘটনা ঘটে গেছে, তার মধ্যে কিন্তু এই যে জয়েন্ট অ্যাকাউন্ট রয়েছে, পরিচালন সমিতির সভাপতি রয়েছেন, এর পাশাপাশি প্রধান শিক্ষক রয়েছেন মুকেশ পাত্র, এই দুজনের বিরুদ্ধে মূলত অভিযোগটা। কারণ এই দুজনের সই ছাড়া সেই টাকা উঠতে পারে না, সেই 54 লক্ষ টাকার হিসেব
চাইছেন তারা, এবং সেই হিসেব দিতে পারছেন না প্রধান শিক্ষক। তার কাছ থেকে বারবার ধরে স্টেটমেন্ট চাওয়া হচ্ছে, ব্যাংক অ্যাকাউন্ট দেখার কথা বলা হচ্ছে, কিন্তু তারপরে হচ্ছে না। বিকেল নাগাদ যখন বিক্ষোভ চরমে ওঠে, যখন ঘেরাও করে রাখা হয় প্রধান শিক্ষক সহ সহ শিক্ষকদের, তখন পুলিশ গিয়ে ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখানো হয়। কেন এই ধরনের গড়িমসি করা হয়েছে বারবার ধরে ডিআইকেও জানানো হয়েছে, ব্লক প্রশাসনকে জানানো হয়েছে, কেন তারপরেও কেন নজরদারি করা হয়নি বা কৈফিয়ত চাওয়া হয়নি প্রধান শিক্ষকের, এমনটা অভিযোগ কিন্তু অভিভাবকদের। অন্যদিকে যে প্রধান শিক্ষক রয়েছেন এবং পরিচালনা সমিতির সভাপতি রয়েছেন, তারা দুজন কিন্তু অভিযোগ করছেন কোন রকম টাকা আত্মসাৎ হয়নি, টাকা রয়েছে ব্যাংক অ্যাকাউন্টে। সেই টাকা যদি ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে তাহলে কেন দেখানো হচ্ছে না, এমনটাই অভিযোগ করছেন অভিভাবকরা। অন্যদিকে ডিআই দাবি করেছেন যদি টাকা অর্থরূপের ঘটনা ঘটে সেক্ষেত্রে আইন মোতাবেক ব্যবস্থা দেওয়া হবে, তখন সেক্ষেত্রে ব্যবস্থা জানা হবে এবং তাকে অবিলম্বে ডাকা হচ্ছে ডিআই অফিসে এবং তাকে কৈফিয়ত যাচাই করা হবে যে সেই টাকা তিনি কোথায় করে খরচ করে এবং তিনি এই যে টাকাগুলো যে অনুদান দেওয়া হয়েছিল যে খাতে খরচা করার সেগুলো কেন এখনো হয়নি, এমনটাও কিন্তু দাবি করা হয়েছে ডিআই পক্ষ থেকে। আশ্বাস দেওয়া হয়েছে। ধন্যবাদ প্রিয়ব্রত। আর যার বিরুদ্ধে অভিযোগ প্রধান শিক্ষক, তিনি কি বলছেন শুনুন। কোনো সমস্যা, আমার সুগার 500-র উপর সুগার, প্রেশার, পারিবারিক সমস্যা, সেই জন্য কাজটা আমি কমপ্লিট করতে পারিনি। আমি ডিআই সাহেবকে কথা দিয়েছি যে 3 মাসের মধ্যে কাজটা কমপ্লিট করে আমি ইস্যু জমা করবো। না না, কোনো টাকা তো অ্যাকাউন্ট আমি পাসবই জমা বলছি, পাসবই আমি ব্যাংকে জমা দিয়েছি। ইয়ার এন্ডিং এর মাস এপ্রিলের 1 উইকে আমি সমস্ত তথ্য জানিয়ে দেবো। আর জেলা স্কুল পরিদর্শক তিনি কিন্তু তদন্তের আশ্বাস দিয়েছেন। তছরূপের বিষয়টা ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস ওনারা যদি আমি না চেক করি তছরূপের বিষয়টা আমি এখনই বলতে পারবো না। তবে এটা নিয়ে আমাদের নজর রয়েছে ইতিমধ্যে, আমরা ফার্দার আর এনকোয়ারি করছি। যদি সত্যি তছরূপ করে থাকেন তাহলে তার সরকারিভাবে যে শাস্তি যোগ্য সেইভাবে রেকমেন্ডেশন করা হবে। আর এই পুরো ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূলের নেতা যখন একটি স্কুলের পরিচালন সমিতির দায়িত্বে, তার মানে বাধ্য করেছে ওই টাকা, আমি বলবো কাটমানি নেওয়া নয়, ওটা লুটমানি হয়ে গেছে। এই পরিচালন সমিতির সভাপতি এবং প্রধান শিক্ষক, তাকে দরকার মতো আইনগত যা ব্যবস্থা তাই করা উচিত, গ্রেপ্তার করা উচিত, তার বিরুদ্ধে কেস করা উচিত। মার্চ মাস ইয়ার এন্ডিং চলছে, সকলে কাজে ব্যস্ত। স্কুল পরিচালন সমিতির যে সমস্ত ব্যাপার হেডমাস্টারের কাছেই ফান্ড আমাদের স্কুলেই আছে এবং এই টেন্ডার প্রক্রিয়া আমি আপনাকে আবার বলছি যে 7 দিনের মধ্যে টেন্ডার প্রক্রিয়া, যাই হোক কোনো কারণে হয়তো দেরি হয়েছে, তো এই 7 দিনের মধ্যে প্রক্রিয়াটা শুরু হবে টেন্ডার প্রক্রিয়া। এটা পুরোপুরি রাজনৈতিক চক্রান্ত।